নমস্কার, প্রত্যেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্যাডাগজি, তার পাশাপাশি আমাদের থিওরি থেকে প্রশ্ন নিয়ে আলোচনা, যেখান থেকে তোমাদের 30টি প্রশ্ন থাকবে। প্রত্যেকে চেষ্টা করবে যেন 30-এর মধ্যে 28 প্লাস প্রত্যেকের তোমাদের হয়। এবং অবশ্যই কিন্তু শেষে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে দাদা আমার এতগুলো হয়েছে। পরিবেশ বিষয়ক আলোচনা, যে ধরনের শিক্ষামূলক উপকরণের ব্যবহার সবথেকে বেশি সুবিধা হয়। টিভি ব্যবহার করলে ভালো হয়, ল্যাপটপের মাধ্যমে প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর নাকি চার্টের মাধ্যমে সবথেকে ভালো হবে? তো সঠিক উত্তর হবে ল্যাপটপের মাধ্যমে প্রজেক্টর। এর মাধ্যমে যদি বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় তবে কিন্তু তারা খুব সহজে বুঝতে পাবে। তো ল্যাপটপ যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়, তাই এই ল্যাপটপের মাধ্যমে প্রজেক্টর, এটি হবে সঠিক উত্তর। পরিবেশবিদ্যার ক্লাসে যখন একজন দৃষ্টিহীন শিক্ষার্থী অন্যান্য স্বাভাবিক সক্ষম শিক্ষার্থীর সঙ্গে বসে পাঠ গ্রহণ করে থাকে তাকে বলা হয় আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নাকি পরিবেশ শিক্ষা? সঠিক উত্তর হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি বৈশিষ্ট্য হবে বিভিন্ন টাইপের বিভিন্ন পরিবেশের কিন্তু শিক্ষার্থীরা একই সঙ্গে বসে পড়াশোনা করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এটাই, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতামূলক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে স্বাভাবিক শিক্ষার্থীর সঙ্গে পড়াশোনা করিয়ে, মনে রাখতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের স্বাভাবিক শিক্ষার্থীর সঙ্গে পড়াশোনা করিয়ে কিন্তু এই দৃষ্টিহীন বা অক্ষম শিক্ষার্থী তাদের কিন্তু মনোবল বৃদ্ধি করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পরিবেশের পাঠকে যে দৃষ্টিভঙ্গিতে দেখবে তা হলো, এই কাজ মেইনলি কিন্তু টিচারের মাধ্যমে সম্পাদন করা হবে। পরিবেশের পাঠ এটি কি ঐতিহাসিক, আধ্যাত্মিক, দার্শনিক নাকি বৈজ্ঞানিক? রাইট অ্যান্সার হবে পরিবেশের পাঠ প্রাথমিক স্তরে এটা কিন্তু সায়েন্টিফিক হবে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষাদান করা হবে। পরবর্তী বলা হয়েছে পরিবেশ শিক্ষার পাঠে নিচের কোন বিষয় কার্যকারী ভূমিকা পালন করে থাকে? আলোচনা, পাঠ্যপুস্তক মুখস্থের মাধ্যমে, বক্তৃতা নাকি ভ্রমণের মাধ্যমে? মনে রাখতে হবে পরিবেশবিদ্যার পাঠ সব থেকে বেশি ভালো হবে ভ্রমণের মাধ্যমে। যদি কোনো শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া যায় শিক্ষার্থীদের, অর্থাৎ বিভিন্ন ভালো ভালো প্লেসে, তো সেখান থেকে যে তাদের বাস্তবিক অভিজ্ঞতা হবে সেটা কিন্তু সব থেকে বেশি কার্যকারী ভূমিকা পালন করে থাকবে এবং সেই সমস্ত শিক্ষা তারা কিন্তু সারা জীবন ধরে মনে রাখবে। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। নতুন হলে অতি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে। নেক্সট ওয়ানে বলা হয়েছে পুজোর ছুটির পর পরিবেশ শিক্ষার ক্লাসে শিক্ষক মহাশয় দেখলেন শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে যায়, তো মনোযোগ সহকারে কিন্তু শুনতে চায় না, তো সেজন্য আপনার কর্তব্য কোনটি হবে? অপশনে বলা হয়েছে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করে শিক্ষার্থীর কাছে আরও বেশি পাঠকে আগ্রহী বা আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবেন, দ্রুত বিষয় পরিবর্তন করবেন, এটা কিন্তু কোনো মতেই নয়, শিক্ষার্থীদের খেলার মাঠে নিয়ে যাবেন, এটাও সেরকম নয়, শিক্ষার্থীদের চুপচাপ করতে বলবেন, এটা কিন্তু কোনো মতেই নয়। তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে আপনার যে কর্তব্য সেটা হবে পড়াশোনার মান আরও বাড়িয়ে তুলতে হবে, অর্থাৎ যে আকর্ষণের ক্ষমতা, শিক্ষার্থী যেন সহজেই সেই শিক্ষাকে নিতে পারে গল্পের ছলের মাধ্যমে বা বিভিন্ন যে কৌশল অবলম্বন সেটা কিন্তু করতে হবে, যাতে করে পড়াশোনা আরও বেশি আকর্ষণীয় হয়ে যায়। বিভিন্ন ধরনের মডেল ইউজ করা যেতেই পারে, কুইজের ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ কুইজের প্রশ্ন করে কিন্তু উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করা সম্ভব হয়ে থাকে। পরবর্তী বলা হয়েছে পরিবেশ শিক্ষার ক্লাসে বোর্ডের লেখা সেগুলো কীরকম হবে? যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বড় হবে, স্পষ্ট হবে, ছোট আকার হবে? যদি ছোট হয় তবে কিন্তু সবাই বুঝতে পাবে না, তাই বড় কিন্তু হতে হয়।
এদের কোনোটি নয়, এটা তো হবে না। বড় ও ছোট আকার, এটা হবে না। তো রাইট অ্যান্সার হবে বড় হতে হবে এবং স্পষ্ট কিন্তু হতে হবে, যাতে সমস্ত শিক্ষার্থী খুব সহজে বুঝতে পারে। নাম্বার 7-এ বলা হয়েছে পশ্চিমবঙ্গে পাঠ্যক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ নিয়ে আলোচনা এটা করা হয়েছে কোন স্তরে অন্তর্ভুক্তি করা হয়েছে? উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাথমিকের পরবর্তী স্তর মানে 5-6, নিম্ন প্রাথমিক স্তরে মানে একদম প্রাথমিক স্তরে, উচ্চ মাধ্যমিক মানে 11-12-এ, নাকি সর্বস্তরে আছে? তো সঠিক উত্তর হবে কিন্তু সর্বস্তরে কিন্তু এই বিষয় রয়েছে। আরেকটি কথা, প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমাদের কিন্তু স্পেশাল একটি কোর্স আনা হয়েছে। যারা খুবই স্বল্প মূল্যে তোমরা আগামী 30 দিনের মধ্যে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন নিতে চাও, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7029603518 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। প্রত্যেক টিচার্স তারা কিন্তু টেট কোয়ালিফাইড, আমি নিজেও টেট পাস, যারা ক্লাস করাবেন প্রত্যেক টিচার কিন্তু টেট পাস। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। অধ্যায়ভিত্তিক সিডিপি বাংলা, ম্যাথ, ইংরেজি, পরিবেশ একদম বেসিক থেকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। কোর্সের প্রাইস আমাদের 1000 রয়েছে, তবে আজকের এই ক্লাস দেখে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাদের জন্য আমি 60% অফ দেব, অর্থাৎ তারা কিন্তু 399 টাকায় সম্পূর্ণ কোর্স পাবে, যাতে করে তুমি এই কোর্সের মধ্যে 120 নাম্বার কমন পেতে পারো। সেইভাবে কিন্তু আমরা তোমাদের গাইডেন্স দেব। তো একটি সামান্য বইয়ের মূল্যে কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্স পাবে, তাই প্রত্যেকে কিন্তু 7029603518 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। পাস করানোর দায়িত্ব কিন্তু এবং 120 কমন দেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের। তো অবশ্যই কিন্তু পাস করতে হলে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নাও। এই অফার কিন্তু অন্য সময় আর পাবে না। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো যে দাদা আমি আজকের ক্লাস দেখে এসেছি, তাই কিন্তু 60% ডিসকাউন্ট চাই, আমি কিন্তু তোমাদের অবশ্যই করে দেব। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ইভিএস বা পরিবেশের সম্পর্কে আলোচনা বিভিন্ন ক্লাসে কিন্তু রয়েছে। অম্লবৃষ্টি সম্পর্কে আলোচনা স্কুল শিক্ষায় কোন স্তরে করা উচিত? নিম্ন মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের নিচে অর্থাৎ 7, 8, 9 এই সমস্ত ক্লাসে, উচ্চ প্রাথমিক অর্থাৎ প্রাথমিকের পরবর্তী অর্থাৎ 5-6, উচ্চ মাধ্যমিক 11-12, নাকি কোনোটি নয়? তো অম্লবৃষ্টি অনেকটা একটি জটিল প্রক্রিয়া রয়েছে, তো সঠিক উত্তর হবে এটা কিন্তু একটু বড় ক্লাসে সব থেকে ভালো হয়। রাইট অ্যান্সার হবে উচ্চ মাধ্যমিক স্তরে সব থেকে ভালো হবে। প্রাথমিক স্তরে শিশুরা পরিবেশ সম্পর্কে প্রশ্ন করলে শিক্ষকের কর্তব্য কি হবে? যদি কোনো শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করে তবে আপনার দায়িত্ব কি হবে? শিক্ষার্থীর প্রশ্নকে গুরুত্ব না দেওয়া এটা কোনো মতেই হবে না। বিভিন্ন প্রশ্ন জানতে চাওয়ার যে ইচ্ছে তার কিন্তু নিরসন করতে হবে। শিক্ষার্থীকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে হবে কোনো মতেই নয়, এটাও নয়। তো রাইট অ্যান্সার হবে তার মধ্যে যে কৌতূহল রয়েছে, সে যে জানতে চায় তাকে কিন্তু জানাতে হবে, এটা হবে আমাদের অপশন বি। 10-এ বলা হয়েছে কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনায় নয়? অম্লবৃষ্টি এটি পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গ্রিন হাউস এফেক্ট আমরা জানি শীত প্রধান দেশে বিভিন্ন কিন্তু কাচের ঘর কিন্তু তৈরি করে থাকে, যাতে দিনের বেলায় সূর্যরশ্মি কিন্তু প্রবেশ করতে পারে, কিন্তু রাতে কিন্তু তা বেরোতে পারে না। তো এটাই কিন্তু গ্রিন হাউস, যা পরিবেশের সঙ্গে কিন্তু জড়িত। বৃষ্টির সঙ্গে বিভিন্ন অ্যাসিড জড়িয়ে থাকে, যা কিন্তু আমাদের পরিবেশকে ক্ষতি করে থাকে, এটাও জড়িত। আমরা জানি যে আমাদের পৃথিবীর চারপাশে কিন্তু ওজোনের স্তর রয়েছে, যা কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি যা অত্যন্তই ক্ষতিকারক তার হাত থেকে রক্ষা করে থাকে। তো যে সমস্ত জায়গায় এই ওজনের গর্ত তৈরি হয়েছে তার নামই ওজোন হোল, অর্থাৎ যে সমস্ত জায়গা আমাদের মানুষের বিভিন্ন কার্যকলাপ তার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ওজনের কিন্তু অবক্ষয় হয়েছে এবং অতি বেগুনি রশ্মি সেই সমস্ত জায়গায় প্রবেশ করেছে, তার নামে কিন্তু ওজোন হোল, এটাও কিন্তু পরিবেশ তার সঙ্গে জড়িত। এবার কোনটি নয় বলা হয়েছে? দেখো, পরীক্ষাগারে ওজোন তৈরি করা এটা কিন্তু সায়েন্সের একটি পার্ট, তো এটা কিন্তু পরিবেশ সংক্রান্ত আলোচনায় ব্যবহৃত হয় না। 11-এ বলা হয়েছে
কৃত্রিম বাস্তুতন্ত্রের একটি উদাহরণ দাও। তো কৃত্রিম বাস্তুতন্ত্র এর মানে কি হবে? মানে যে সমস্ত বাস্তুতন্ত্র প্রকৃতির নিজের নিয়মে হয়নি। বলা হয়েছে অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র মানে ধরে নাও যে তুমি মাছ চাষ করবে, সেটা কিন্তু অ্যাকোয়ারিয়াম তার হয়ে যাবে। সমুদ্রের আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে কিন্তু হয়, মরুভূমি এটাও স্বাভাবিকভাবেই হয়, কোনোটি নয়। তো বলা হয়েছে কৃত্রিম একটি বাস্তুতন্ত্রের উদাহরণ অ্যান্সার হবে অ্যাকোয়ারিয়াম তার বাস্তুতন্ত্র, এটি কিন্তু মানুষের মাধ্যমে তৈরি করা হয়। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1972 সালে কিন্তু অনুষ্ঠিত হয়। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত অন্যতম কর্ণধার ব্যক্তির নাম আমরা প্রত্যেকে জানি যে সুন্দরলাল বহুগুণা। তিনি মনে রাখবে তিনি চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত। তার সময়কাল 1970 থেকে 80 এই সময়কাল। তিনি উত্তরাখণ্ড রাজ্যের একজন বাসিন্দা। প্রশ্ন হয় তো সুন্দরলাল বহুগুণা তিনি চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত। পরবর্তী বলা হয়েছে মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি কোথায় রয়েছে? মূলত পরিবেশ, খাদ্যাভ্যাস, পেশা নাকি সবগুলো? তো এর অ্যান্সার কিন্তু সবগুলোই হবে। তবে যেহেতু প্রশ্নে বলা হয়েছে মূলত, মনে রাখতে হবে যে স্বাস্থ্য কিন্তু আমরা পরিবেশ থেকেই পাই, অর্থাৎ আমাদের খাদ্যের জন্য যা প্রয়োজন, দৈনন্দিন জীবনের যাবতীয় বিষয় আমরা কিন্তু আমাদের এই পরিবেশ থেকেই পাই। মূলত এটি পরিবেশের মধ্যেই রয়েছে। যদি মূলত না থাকতো তবে কিন্তু সবগুলোই হবে। বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটি জড়িত। সঠিক উত্তর হবে জলের সঙ্গে জড়িত। পরিবেশের ধারণ ক্ষমতা কার মাধ্যমে প্রভাবিত হয়? প্রজাপতির মাধ্যমে, জনগোষ্ঠীর মাধ্যমে, সমবায় নাকি উদ্ভিদের সংখ্যার উপর বেস করে হয়? তো পরিবেশের ধারণ ক্ষমতা এটি কিন্তু জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। জনগোষ্ঠী বৃদ্ধি পাবে, তার ফলে কিন্তু পরিবেশের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়বে। তো মেইনলি কিন্তু জনগোষ্ঠীর বৃদ্ধির সঙ্গে জড়িত। তারপর রয়েছে বর্তমানে ওজোন আবরণ তার ক্ষতির কারণ কি? হাইড্রোজেনের আয়ন, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড নাকি নাইট্রাস অক্সাইড? সঠিক উত্তর হবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এটি কিন্তু বর্তমানে ওজোন আবরণ তার ক্ষতির প্রধান কারণে রয়েছে। পৃথিবীতে এমন একটি শক্তির চাহিদা যা সব থেকে বেশি পরিমাণ রয়েছে। যে শক্তির চাহিদা বর্তমানে সব থেকে বেশি, অ্যান্সার হবে পারমাণবিক শক্তি। তার চাহিদা কিন্তু সব থেকে বেশি পরিমাণ রয়েছে। আমরা জানি যে পরমাণু বোমা যাদের কাছে বেশি রয়েছে তারাই কিন্তু বর্তমানে বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ। তো এই শক্তির কিন্তু বর্তমানে সব থেকে চাহিদা রয়েছে আমাদের বিশ্বে। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? রাইট অ্যান্সার হবে 21শে মার্চ তারিখে পালিত হয়। মনে রাখতে হবে অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ, অর্থাৎ আমাদের 3 নম্বর মান্থে। 22 তারিখে পালিত হয় জল দিবস। ওয়াটার ডে পালিত হয়, অর্থাৎ বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। 23শে মার্চ পালিত হয়, 23শে মার্চ এই তারিখে পালিত হয় জলবায়ু দিবস। প্রশ্ন হয়ে থাকে, তো জলবায়ু দিবস পালিত হয় 23শে মার্চ এই তারিখে। মানুষ্য নির্মিত পরিবেশ তাকে বলা হয় হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার এগুলো নয়, ন্যানোস্ফিয়ার। সঠিক উত্তর হবে টেকনোস্ফিয়ার নামে পরিচিত। তারপর রয়েছে জৈব যুদ্ধ, এর মানে হবে, রাইট অ্যান্সার হবে মারাত্মক অণুজীব প্রয়োগের মাধ্যমে যুদ্ধ করা, এর নামে কিন্তু জৈব যুদ্ধ নামে পরিচিত। লন্ডন স্মোক এর জন্য দায়ী একটি গ্যাসের নাম? সঠিক উত্তর হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। লন্ডন স্মোক তার জন্য দায়ী। সম্ভবত 1954 সালের আশেপাশের সময় কিন্তু এটা আমরা ইংল্যান্ডে দেখতে পাই, যার ফলে অনেক মানুষ কিন্তু মারা যায় এবং সমগ্র লন্ডনে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। নিচের মধ্যে যে জ্বালানি সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে? তো ডিজেল অনেকটাই করিয়ে থাকে, পেট্রোল এটা অনেকটা করিয়ে থাকে, কয়লা তো আরও বেশি। তো অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেনের মাধ্যমে
অনেকটাই কম আমাদের পরিবেশ দূষিত হয়। রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন। বর্তমানে পরিবেশ রক্ষা আইন জারি করা হয় কত সালে? তো ভারতে যে পরিবেশ রক্ষা আইন এটি জারি করা হয় 1986-তে, অর্থাৎ 1986 সালে। মন্ট্রিল প্রোটোকল জড়িত, মনে রাখতে হবে এখান থেকে কিন্তু 2022 সালে প্রশ্ন হয়েছিল। মনে রাখতে হবে মন্ট্রিল প্রোটোকল এটি কিন্তু ওজোন স্তরের হ্রাসের সঙ্গে জড়িত। এটি কত সালে হয়েছিল? মনে রাখতে হবে 1987 সালে। 1987 সালে প্রথমবার এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং কার্যকর করা হয় 1989 সালে। আর মনে রাখতে হবে যে গ্রিনহাউস গ্যাসের সঙ্গে জড়িত একটি প্রোটোকল, তার নাম কিয়োটো প্রোটোকল। এটি জড়িত হয় গ্রিনহাউস গ্যাসের সঙ্গে। এর প্রবর্তক ছিলেন জাপান নামে দেশটি। কত সালে? 1999 সালে প্রশ্ন হয়। তো দেখলাম মন্ট্রিল প্রোটোকল 1989 সালে এবং কিয়োটো প্রোটোকল তার ঠিক 10 বছর পরে, অর্থাৎ 99 সালে। TLM তার সম্পূর্ণ নাম। রাইট অ্যান্সার হবে টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে। TLM তার সম্পূর্ণ নাম টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ শিক্ষামূলক বিভিন্ন উপকরণের কথা বলা হয়েছে। প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার জন্য সবথেকে কম গুরুত্বপূর্ণ একটি উপকরণের নাম টিভি, রেডিও, কম্পিউটার নাকি রেফারেন্স হবে? তো প্রাথমিক স্তরে অ্যান্সার হবে সবথেকে কম গুরুত্বপূর্ণ হবে কম্পিউটার। তো প্রাথমিক স্তর বলা হয়েছে, তার মানে হবে কম্পিউটার হয়ে যাবে আমাদের অ্যান্সার। কারণ প্রাথমিক স্তরের বাচ্চা অর্থাৎ ক্লাস 1-2 এর বাচ্চা কিন্তু কম্পিউটার তার কিছুই বুঝতে পাবে না, তো তাদের জন্য কিন্তু কম্পিউটার তার কোনো প্রয়োজন নেই। নিচের কোনটি সবথেকে শক্তিশালী একটি শিক্ষামূলক উপকরণের নাম? পঠনযোগ্য, দৃষ্টি নির্ভর, শ্রুতি নির্ভর নাকি দৃষ্টি শ্রুতি নির্ভর? তো সব থেকে ভালো হয় যদি আমরা দেখতেও পাই এবং শুনতেও পাই। তো দেখতেও পাই শুনতেও পাই এমন একটি উপকরণের নাম হবে টিভি। রেডিওর চাইতে টিভিতে কিন্তু আমরা দেখতে পাই যেহেতু শুনতেও পাই, তাই সেই সমস্ত বিষয় আমাদের কিন্তু অনেকটাই মাথায় গেঁথে যায়। পরবর্তী বলা হয়েছে প্রাথমিক স্তরে পরিবেশ সংক্রান্ত সমস্যা, সেটি হলো তোমার চারপাশের পরিবেশ নাকি পরিবেশের দূষণ, জলচক্র নাকি কার্বনের চক্র। তো যেহেতু বলা হয়েছে প্রাথমিক স্তর মানে একদম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কিন্তু করবে বা শিখবে, তো তার সঙ্গে অবশ্যই কিন্তু আমাদের চারিদিকের পরিবেশ সেই সম্পর্কে তাদের জ্ঞান দিতে হবে। আমরা যেগুলো দেখতে পাই সেগুলো দিয়েই কিন্তু ওদের বোঝাতে হবে, তবেই ওরা বুঝতে পাবে। আমাদের লাস্ট ওয়ান, পরিবেশ শিক্ষায় সবথেকে কার্যকারী ভূমিকা পালন করে থাকে আলোচনা, পাঠ্যপুস্তক মুখস্থ করা কোনো মতেই নয়, বক্তৃতা নাকি ভ্রমণ? প্রশ্নটা রিপিট হয়ে যায়, অ্যান্সার হবে ভ্রমণের মাধ্যমে কিন্তু সবথেকে বেশি কার্যকারী ভূমিকা পালন করে থাকে। নতুন হলে অতি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু অল করে রাখবে। আর টেটের প্রিপারেশন নিতে অবশ্যই তুমি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। থ্যাংক ইউ।